ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপ্রীত ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। ইসি তুই দলকানা, ইসি তুই চলে যা, খুনি হাসিনার কমিশন মানি না, মানব না, এমন নানা স্লোগানের মধ্য দিয়ে আজ নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। ইসি আর সাংবিধানিক প্রতিষ্ঠান নেই, বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে দাবি করে নতুন এই দলটির নেতারা আরও বলেছেন, ইসি ছাড়াও বিচারালয়, অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় সহ সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠান বিএনপি দখল করেছে। এমত অবস্থায় জীবন থাকতে ইসি পুনর্গঠন ছাড়া কোনোভাবেই ভোট করতে দেবে না বলে জানিয়েছেন এনসিপির ছাত্র নেতারা। এছাড়া আজ বিক্ষোভের সময় তারা সরকার থেকে বিএনপিপন্থী উপদেষ্টাদের বের করে দেওয়ারও হুমকি দিয়েছেন। এদিকে দেশের প্রচলিত আইন অনুযায়ী যে নির্বাচন কমিশনকে অন্তর্বর্তী সরকার নিয়োগ দিয়েছে তাদের হুমকি দেওয়ার জন্য আজকের ঘেরাও কর্মসূচি ভালো দৃষ্টান্ত নয় বলে মনে করছেন বিএনপি নেতারা। তাদের দাবি, হঠাৎ ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আজ যে আন্দোলন হয়েছে তা গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে। কি সেই ষড়যন্ত্র? যাদের সমর্থনে সরকার ও ইসি গঠন করা হয়েছে সেই তারাই ইসি পুনর্গঠনের দাবি তুলে আজ কি বার্তা দিল? এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার ATU তাজ রহমান এবং আছেন সাধারণ সম্পাদক এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, হঠাৎ নির্বাচন কমিশন পুনর্গঠনের এক ধরনের দাবি আমরা দেখতে পাচ্ছি। নির্বাচন কমিশনের সামনে আজকে দিনভর জাতীয় নাগরিক পার্টির নেতারা ছিলেন। তারা বলার চেষ্টা করেছেন যে এই যে ইসি বা ইলেকশন কমিশন সেটি আসলে এক ধরনের একটি দলের দখলে চলে যাচ্ছে এবং কোনোভাবেই এটিকে আর সাংবিধানিক প্রতিষ্ঠান বলার সুযোগ নেই, এটি এখন রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আবার অপরদিকে ইসি বলছে তারা সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। হঠাৎ করে এনসিপির এতদিন পর বা 9 মাস পরে কেন মনে হচ্ছে যে ইসি আসলে বিএনপির রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হলো? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে নির্বাচন কমিশন পার্টিকুলারলি ইলেকশনের আগে বেশ কন্টেস্টেড ইস্যুতে পরিণত হয় আর কি, এবং সেখানে কোন দলের প্রভাব কতটুকু আছে না আছে এটা যথেষ্ট আলোচনার বিষয় তো তৈরি হয় সেটাকে ঘিরে। তো এটাকে আমি আসলে খুব বড় সমস্যা দেখতে পাচ্ছি না। গণতান্ত্রিক বৈচিত্র্য যেখানে থাকবার কথা সেখানে যে কোনো রাজনৈতিক দলের অধিকার আছে বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানকে তার মতো করে দেখবার আকাঙ্ক্ষা থাকাটা। এবং সেক্ষেত্রে যেটা হয়েছে, যদি এখানে কোনো ট্রাস্ট ডেফিসিট হয়, এবং আমি দেখেছি বিএনপিও বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ কর্তা ব্যক্তিদেরকে নিয়েও তারা বিভিন্ন সময় কনসার্ন ব্যক্ত করেছেন যে তারা প্রশাসনে রাইট লোকদেরকে অ্যাপয়েন্ট করা হচ্ছে কিনা, ইভেন অ্যাডভাইজারদের ব্যাপারে কথা উঠতেছে, বিএনপির তরফ থেকে অনেক অ্যাডভাইজারদের রেজিগনেশন চাওয়া হচ্ছে। তো এটাকে আমি গণতান্ত্রিক নর্মসের ভিতরে দেখতে চাই, সো লং অ্যাজ এটা কোনো বিশৃঙ্খল এনভায়রনমেন্ট তৈরি না করে, নীরব শান্তিপূর্ণভাবে এই আচরণগুলো যেন কন্টিনিউ করে। দ্বিতীয়ত হচ্ছে যে 91 নির্বাচনকে ধরা হয় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন, এবং আমরা আশা করতে চাই যে আগামী 6 মাস 8 মাস 10 মাস পরে যে নির্বাচনটা হবে এইটা যেন 91কেও ছাড়িয়ে যায়। তো সেক্ষেত্রে ইসিকে অবশ্যই এইটার ব্যাপারে তার সে কোনো অন্যায় কাজ করুক বা না করুক তার পারসেপশন ক্রাইসিস যেন তৈরি না হয়, আপাত দৃষ্টিতে যেন তার ব্যাপারে কারো মধ্যে এই আশঙ্কা তৈরি না হয়, সে যত বড় ছোট দলই হোক না কেন। কারণ বাংলাদেশে বিএনপির কাছাকাছি কোনো রাজনৈতিক দল এখন নাই, 10-এর মধ্যেও নাই বিএনপির যে সাইজ। অতএব ছোট অথবা নবীনতম রাজনৈতিক দল অথবা উদীয়মান যে রাজনৈতিক দলগুলো আছে তাদের এই ক্রেডিবিলিটি ট্রাস্ট ডেফিসিটের বিষয়ে যে প্রশ্নগুলো আসছে সেটার ব্যাপারে আমি বলবো নির্বাচন কমিশনকে সিরিয়াসলি এগুলোকে মাইন্ডে নেবার জন্য, এবং প্রয়োজন হচ্ছে তারা নতুন ডায়ালগকে যাওয়া উচিত রাজনৈতিক দলগুলোর সাথে যে কোথায় কোথায় আমাদের ট্রাস্ট ডেফিসিট হচ্ছে। নির্বাচন কমিশন বলছে তারা আসলে কোনো রকম রাজনৈতিক বক্তব্যের উপর মন্তব্যই করতে চান না। না, এটা রাজনৈতিক বক্তব্য না, সিম্পলি এটা হচ্ছে ট্রাস্ট ডেফিসিটের বিষয়, যে আমি বোধ করছি যে আপনি একটা ভালো নির্বাচন করতে পারবেন না, এটা রাজনৈতিক দল আকারে আমার আস্থা নাই আমার উপর আপনার উপরে। এই নির্বাচন কমিশন যখন গঠন হয়েছে তখন তো আসলে এনসিপি নেতারা দেখেছেন, এখন কেন তাদের হঠাৎ করে মনে হলো এই নির্বাচন কমিশন যেই প্রসেসে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, আপনি জানেন যে সার্চ কমিটির যে আইনটা আছে সেটা আওয়ামী লীগের আমলে করা আইন, এবং এই আইনের স্বচ্ছতা নিয়ে রিপিটেডলি প্রশ্ন উঠেছে। প্রসেস, অ্যাকাউন্টেবিলিটি সব কিছুই বেশ ঘোজালো ছিল, এবং অনেক রাজনৈতিক দল আমরা নিজেদের মধ্যে যখন আলোচনা করেছি তখন কিন্তু এটা আলোচনা হয়েছে যে ওনাকে 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 কে প্রস্তাব করেছেন, আপনি করেছেন, আপনি করেছেন, আপনি করেছেন। তো
তো দেখা গেছে যে 5 জনকে প্রস্তাব করেছেন এমন অধিকাংশ রাজনৈতিক দলই আসলে কোনো মতামত দেয় নাই, কিন্তু তারপরও দেশের গ্রেটার ইন্টারেস্ট বিবেচনা করে তখন যেহেতু দেশ একটা ইনস্টেবিলিটি থেকে স্টেবিলিটির দিকে যাচ্ছে, সবাই এটাকে মেনে নিয়েছে। এই জন্যই বলছি যে লার্জলি আপনাদের উপরে এখন আস্থা আছে, কিন্তু যেখানে যেখানে আস্থার সংকট তৈরি হচ্ছে বলে আশঙ্কা করছেন, এটা আর ডেটোরিয়েট করবার আগেই আপনারা কথা বলেন, বসেন, ডায়ালগ করেন যে আমরা কোথায় কোথায় সংশোধন করতে পারি, আমরা সংশোধন করে নেই। আদারওয়াইজ যেটা হবে, ইলেকশন কাছে আসার সাথে সাথে এই কনসার্নটা আরও বেশি ডেভেলপ করবে। কিন্তু ইলেকশন আসলে কতখানি কাছে সেটি নিয়েও তো প্রশ্ন আছে। তারা তো বারবার বলছে তারা কোনোভাবেই এই নির্বাচন কমিশনার কিংবা স্থানীয় সরকার নির্বাচন না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন চান না। আজকেও সেই দাবি কিন্তু করেছেন। আমি ব্যারিস্টার রুবিন ফারহান এখানে একটু আপনার কাছে আসতে চাই। নির্বাচন কমিশনে নিজেদের লোক বসিয়ে বিএনপি নিজেদের 31 দফার কথা ভুলে গেছে মন্তব্য করেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। সেই সাথে তিনি এটিও বলেছেন 31 দফা হলো জনগণকে বোকা বানানোর কিছু কাগজপত্র। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এভাবে বলতে চাইনি, কিন্তু না বলেও পারছি না। যেই দলটির ডাকে 20টার বেশি লোক হয় না, সেই দলটি যখন লার্জেস্ট পলিটিক্যাল পার্টির পলিটিক্যাল এজেন্ডা নিয়ে না বলতেই পারে, একজন আসলেও বলতে পারে, কেউ না আসলে একাধারেও বলা যায়, সেটা অন্য বিষয়। কিন্তু এই কথাগুলো আসলে কি কোনো অর্থ বহন করে আপনি আমাকে বলেন তো? কিন্তু তারা আবার উল্টো অভিযোগ করেছে একটা বৃহৎ রাজনৈতিক দল অর্থাৎ বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন যে ম্যাচুরিটি দেখাচ্ছে না। নাহিদ ইসলাম এই অভিযোগ করেছেন। আপনি অনেকগুলো প্রশ্ন করে ফেলেছেন, আমি একটা একটা করে একটু বলি। আপনার প্রথম প্রশ্নটি ছিল 31 দফা লোক দেখানো, না? আমি জনগণকে বোকা বানানোর কিছু, আমি ওটা অ্যাড্রেস করে পরে যেটা আপনি ওটা আমাকে আবার করেন। একবার এত প্রশ্ন করলে না উত্তর কনফিউজ হয়ে যায়। বোকা বানানো না, 2016 সালে প্রথম ভিশন 2030 দেওয়া হয়েছে। সেখানে ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ আমরা প্রথমবারের মতো বিএনপি বলেছে, যেটা অন্য কোনো পলিটিক্যাল পার্টি কখনো বলেনি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদ ক্ষমতার ভারসাম্য। প্রথম বলল 70 অনুচ্ছেদ সংশোধন, কিছু স্পেসিফিক জায়গা বাদ দিয়ে। প্রথমবারের মতন বলা হলো উচ্চকক্ষ নিম্নকক্ষ। রিপিটেডলি বলা হলো বিচার বিভাগের স্বাধীনতার কথা, বলা হলো গণমাধ্যমের স্বাধীনতার কথা, বলা হলো ডিফারেন্ট কমিশন গঠন করা হবে সো দ্যাট ইনস্টিটিউশনগুলো স্ট্রেংথেন করা যায়, এবং বলা হলো একটা রেইনবো নেশনের কথা, যে জাতিকে বহুভাবে বহু ভাগে বিভক্ত করা হয়েছে। সো এই জাতিকে যদি আমরা একত্রিত করতে চাই, দল মত জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী নির্বিশেষে সকলকে নিয়ে একটা ঐক্যবদ্ধ নেশন গড়ে তুলতে হলে আমাদের রেইনবো নেশন যেটাকে বলা হয়েছে, একটা জাতীয় সরকার আমরা গঠন করব ক্ষমতায় আসলে। এবং সেই জাতীয় সরকারে কারা থাকবে? যারা দীর্ঘ সময় হাসিনার ফ্যাসিবাদী আন্দোলনে বিএনপির সাথে ছিল, যারা দীর্ঘ সময় যার যার প্ল্যাটফর্ম থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, প্রত্যেকে এখানে তার শেয়ারটা পাবে। সো জাতীয় সরকারের কথা, ইনক্লুসিভ পলিটিক্সের কথা, ভারসাম্যের কথা, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা, নতুন রাজনৈতিক কাঠামো নির্মাণের কথা ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের রাজনীতিতে আজ থেকে 10 বছর আগে বিএনপি বলেছে। আজকে যারা এগুলোকে নাটক বলছে না কি জানি আপনি বলছিলেন না, ওই বালকদের বয়স তখন হয়তো বা ছিল 10, 11, 12, তারা হয়তো বোঝেও নি, ঠিক মতো শোনেও নি। আসলে 10, 11, 12 বছর বয়সে তো আমরা সত্যি পলিটিক্যাল কথাগুলো আমরা অত মনোযোগ দেই না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, সো ওই সময় ওরা যখন বালক ছিল তখন আজকে যে সংস্কারের কথা ওরা বলছে না, এটা ওই সময় বিএনপি বলেছে। বিএনপির 31 দফা তাদের কাছে মনে হয়েছে যে এটাও জনগণের সঙ্গে তামাশা, কোনো পয়েন্ট নেই, তাই তো বোধহয় বলছিলেন, তাই না? বোকা বানানোর। আচ্ছা ঠিক আছে, ফাইন, এটা তাদের পলিটিক্যাল বক্তব্য, এটা বোকা বানানোর। মানুষ যদি মনে করে যে এটা দিয়ে বিএনপি বোকা বানাবে, তাহলে মানুষ বিএনপিকে ভোট দেবে না, মানুষ দলে দলে এনসিপিকে ভোট দেবে বা অন্য যে রাজনৈতিক দল আছে তাদেরকে ভোট দেবে। তো এটা তো অসুবিধা নেই। ভোটের মাঠে এই ডিসকোর্স হতেই পারে। ভোটের মাঠে আপনি অন্য আরেকটি দলকে যখন মানুষকে বোঝাবেন যে কেন মানুষ আপনাকে ভোট দেবে, কেন মানুষ ওই দলটিকে ভোট দেবে না, এটা বলার সময় ডেফিনেটলি ভোটের মাঠে আপনি আর্গুমেন্টগুলো তুলবেন। সেই আর্গুমেন্ট মানুষ কতটা গ্রহণ করবে কতটা গ্রহণ করবে না, সেটা তো ভোটের ফলাফলেই বোঝা যাবে। আরেকটি কি প্রশ্ন ছিল? আপনি যখন বলছিলেন যে এনসিপি যারা নেতা আছেন তারা আসলে ম্যাচুরিটি দেখাচ্ছে না, সেই সময় নাহিদ ইসলাম আজকে অভিযোগ কিন্তু করেছেন যে একটা বৃহৎ রাজনৈতিক দল তারা ম্যাচুরিটি দেখাচ্ছে না। আচ্ছা, একটা বৃহৎ রাজনৈতিক দল ম্যাচুরিটি দেখাচ্ছে না।
পুরো জাতি তো ইম্যাচিওর্ড আমার মনে হয়। কেন বলছি, আমরা এমন একজন ব্যক্তির বক্তব্য নিয়ে টকশোতে আলাপ করছি যে ব্যক্তির রাজনৈতিক দলটি এখনো নিবন্ধিতই হয়নি, যেই ব্যক্তি তার রাজনৈতিক দলটিকে আদৌ নিবন্ধনের শর্ত পূরণ করে নিবন্ধিত করতে পারবেন কি না সেটা নিয়েই একটা বড় প্রশ্ন আছে। যেই ব্যক্তির দল, সেটা 14ই এপ্রিলের পরে মানে পহেলা বৈশাখের পর দিন হোক কিংবা ধরুন মে মাসের 20 তারিখে হোক, একটা জনসভা ডাকলে সামনে 20টা ক্যামেরা আর স্টেজে 10 জন নেতা দাঁড়িয়ে থাকে, কিন্তু তার বক্তব্য নিয়েও ধরেন আপনি আমাকে প্রশ্ন করছেন। তো এটা একটা ইম্যাচিওর্ড খেলা না? ইম্যাচিওর্ড খেলা তো পুরো জাতিই খেলছে। সো এটা দেখে হয়তো ওনার মনে হয়েছে এটা ইম্যাচিওরিটি। আমি ইম্যাচিওরিটির কিছু দেখি না। উনি কোনটাকে স্পেসিফিক্যালি ইম্যাচিওর্ড বলছেন সেটা যদি উনি স্পেসিফিক করতেন তাহলে আমার পক্ষে বলা সহজ ছিল। মানে আমি আপনাকে ধরুন একটা ছোট উদাহরণ দিই, পুরো বিএনপি না, জাস্ট ইশরাকের সমর্থকরা ঢাকা শহরে ওই ডিএনসিসির সামনে বসে গেছে, তাই না? পুরো ঢাকা শহরের চিত্রটা একবার তাকিয়ে দেখুন তো কি। এই জায়গাটিতে আসবো আমি আপনার পুরো দলের দরকার নাই, একজন নেতার সমর্থকরা, একজন নেতা, জাস্ট আ সিঙ্গেল লিডার। জনদুর্ভোগ হচ্ছে রুবিন ফারহানা, এই জায়গাটিতে আসবো আমি আপনার কাছে। এটা তো সরকারকে বুঝতে হবে এবং সরকারের পোষা দল এনসিপি কেও বুঝতে হবে। এটিও তাজ রহমান, ইসি পুনর্গঠন ছাড়া কোনো ভোট করতে দেবে না এনসিপি। তার মানে আসলে নির্বাচন ঘিরে যে ধরনের দ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি, দুটো রাজনৈতিক দল একেবারে মুখোমুখি অবস্থানে চলে আসছে দিনের পর দিন, সেখানে নির্বাচন নিয়েও আসলে আরো অনেক বেশি দূরত্ব তৈরি হচ্ছে কি? ধন্যবাদ আপনাকে এবং আমার দুই বিজ্ঞ আলোচককে, দর্শক শ্রোতাকে সালাম ও শুভেচ্ছা। দেখেন, আজকে যে বক্তব্য এনসিপি দিচ্ছেন, রাজনৈতিক দল গঠন করেছেন যদিও নিবন্ধন নাই, বক্তব্য তার হইতেই পারে। নির্বাচন, রাজনীতি, সংস্কার, দেশ তো ডিভাইডেড, রাজনীতি ডিভাইডেড, দেশের পলিটিক্যাল স্ট্রাকচার ডিভাইডেড, অস্বীকার তো সুযোগ নাই। এনসিপি আজকে বলছে 3 জন উপদেষ্টা বিএনপির, ওনাদেরকে পদত্যাগ করতে হবে। আসিফ নজরুল আইন উপদেষ্টা, ল উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন, এন আরেকজন হলেন আমাদের ওয়াহিদুদ্দিন মাহমুদ পরিকল্পনা উপদেষ্টা। আর বিএনপির নেতারা বলছেন মাহফুজ আলম, সজীব ভুঁইয়া দুজন চলে যেতে হবে। ডক্টর ইউনূস কী করবেন এখন? ওনার কাজটা এখন কী করা? বৃহত্তর স্টেক হোল্ডার বিএনপি বলছে যে এই 2 জনকে সরে যেতে হবে, এনসিপি বলতেছে 3 জনকে সরে যেতে, 5 জন চলে যেতে হবে যদি ওনাদের কথা শুনতে হয়। দেশের চলমান যে রাজনৈতিক প্রক্রিয়া চলছে, এই অবস্থা যদি চলতে থাকে, আজকে নির্বাচন কমিশনে গিয়ে বলা হচ্ছে নির্বাচন কমিশন চেঞ্জ করতে হবে। এই নির্বাচন কমিশন নিয়ে শেখ হাসিনার গভর্নমেন্টের সময় আমরা অনেকবার বলেছি যে এই নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ। তাহলে কি এখন এই নির্বাচন কমিশন আবার এই অন্তর্বর্তীকালীন সরকারের আজ্ঞাবহ হয়ে গেছে? নির্বাচন তো হয় নাই, একটা নির্বাচন কন্ডাক্টও করা হয় নাই। তাহলে আমরা কি করে ধরে নিলাম এই নির্বাচন কমিশনটা একটা পার্টির হয়ে গেছে? কারণ হলো এই জায়গায় যদি ফেরেস্তাও বসানো হয়, তো পলিটিক্যাল অপোনেন্টগুলো সুবিধা বঞ্চিত যদি নিজেকে মনে করা হয় যে আমি এখানে সুবিধা করতে পারবো না, তখন কিন্তু অবস্থা দিব এই নির্বাচন কমিশন নিরপেক্ষ না। তাহলে কি এই মুহূর্তে এনসিপি নিজেদেরকে সুবিধা বঞ্চিত বা সুবিধা ভোগ করতে পারবো না? ওনাদের বক্তব্য থেকে আমি বলছি, আমি সেটা নিয়েই যাতে আজকে যে বক্তব্যটা ছিল, দেখেন যমুনার সামনে বিএনপি, সচিবালয়ের সামনে শিক্ষকরা, নির্বাচন কমিশনের সামনে এনসিপি, ঢাকার মানুষের নাবিশ্বাস নিচ্ছে। 1 ঘন্টায় যে জায়গা যাওয়া যায় 4 ঘন্টা যাওয়া যাচ্ছে না। মানুষের ইউটিউবের বক্তব্য টেলিভিশনে দেখছেন, আজকে এক ভদ্র মহিলা বলছে ভাই কে এর ক্ষমতায় আছে সেটা তো দেখার ব্যাপার না, আমার জীবন স্বাভাবিকটা যে আমি চলতে পারবো, ফিরতে পারবো, এটাই তো চাচ্ছি, এটার জন্যই তো আন্দোলন। সেটা কি হচ্ছে? এখন হচ্ছে না। প্রতিদিন রাস্তা ব্লকেট দেওয়া, প্রতিদিন যার যা ইচ্ছা মতো করছে, টোটালি একটা ললেস অবস্থা চলে যাচ্ছে। আমার প্রয়োজন আমি 100 জন নিয়ে আরেকজনকে মারবো, মোবোক্রেসি করবো, ললেস কান্ট্রি। আমার প্রয়োজনে আপনি এয়ারপোর্ট রুবিন ফারহানা যাবে, রুবিন ফারহানের গ্রেফতার করে পাঠিয়ে দেবো আরেক জায়গায়। নুসরাত ফারিয়া একটা অভিনয় করেছে, কালকে বেগম খালেদা জিয়ার জন্য করতে পারে, তাকে জেলে পাঠিয়ে দেওয়া হলো। 20 তারিখে ফাইল বা 22 তারিখ ফাইল কল করা হয়েছে আগামীকাল, কিন্তু গতকালকে আবার বেইল দেওয়া হয়েছে। এই যে একটা হজবরল অবস্থা তৈরি হয়ে গেছে, এটার জন্য তো আমরা রাজনৈতিক দলগুলোও দায়ী, সাথে সাথে যারা বসেছেন এখানে। শোনেন, রাজনীতিবিদদের করতে দেওয়া উচিত। কর্পোরেট ম্যানেজার, কর্পোরেট সিওকে আপনি কর্পোরেট চালানোর জন্য দিতে পারেন, কিন্তু পলিটিক্সটা করতে দিতে পারেন না। পলিটিশিয়ানকেই পলিটিক্সটা করতে হবে। এটি পৃথিবীর সব জায়গায়। এই যে আমার ডানে বামে 2 জন বসে আসছেন, ওয়ার্ল্ডের একটা ওয়ান অফ দি পার্লামেন্টারি ডেমোক্রেসির দেশ থেকে ব্যারিস্টারি করে আসছেন। সিস্টেমের মধ্যে আপনাকে চলতে হবে, সিস্টেমের বাইরে আর কত? 53 বছর ছিল। আমরা একটা জায়গায় তো ন্যাশনাল কনসেনসাসে আসতে হবে রে বাবা। আর যদি না আসি, এইবার যদি ফেইল হই আমরা, আর যে দ্বারপ্রান্তে চলে যাচ্ছি,
তাহলে আমাদের কিন্তু প্রাইস হেভি পে করতে হবে। আজকে এনসিপি নেতাদের যে বক্তব্য তাতে করে মনে হচ্ছে যে সেই ঐক্যমতের জায়গা শেষ করে দিই আপনাকে, শেষটা দিই। বিএনপি বলছে কোনো স্থানীয় নির্বাচন হবে না, জামাত এনসিপি বলছে স্থানীয় নির্বাচন আগে কোনো নির্বাচন হবে না। এখন এই রাজনৈতিক দলগুলো যদি আমাদের এই স্ট্যান্ড থাকে তাহলে এটা সমাধান তো ইউনুস করতে পারবেন না। উনি জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়ে বলবেন আমি তো এই সমাধান করতে পারছি না। 85 ইয়ার্স ওল্ড ম্যান, রিনাউন্ড ম্যান, একজন নোবেল লরিয়েট, কিন্তু এটা সমাধান যদি না করতে পারে তা আমাদের জন্য কি ভয়াবহ অবস্থা আছে সামনে সেটা ভালো করে বুঝতে হবে। এই যে ভয়াবহ অবস্থার এক ধরনের শঙ্কা অনেকেই করছেন, আজকে যে পাল্টাপাল্টি বক্তব্য আমরা দেখছি, বিএনপি নেতারা বলার চেষ্টা করছেন যে নতুন দল হিসেবে এনসিপি নির্বাচন কমিশন ঘেরাওয়ের পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশে আবারও বিভাজনের রাজনীতি শুরু হয়েছে। তার মানে কি আবারও নতুন বড় কোনো রাজনৈতিক দলকে আসলে মাইনাস করার ফর্মুলার পথে কেউ হাঁটছে? বিএনপির একটা 111 ট্রমা আছে। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে সে 2001-এর পরে কোনো ভালো নির্বাচন পায় নাই। যদি বাংলাদেশের 91-এর পর থেকে রোটেশনটাকে বিবেচনায় নেন তাহলে বিএনপি আরও 2বার ধরেন ক্ষমতায় আসবার কথা। তো সেই বাস্তবতায় বিএনপির ভিতরে এই ট্রমাটা কাজ করাটা অযৌক্তিক না, এটা থাকাটা যৌক্তিক। কিন্তু বাংলাদেশে একটা প্রক্সি ওয়ার তৈরি করবার জন্য ইউনূস সরকার চেষ্টা করছেন। মানবিক করিডোরের নামে এখানে আমরা একটা ব্যাটলফিল্ড হতে চলেছি এবং এটাকে কেন্দ্র করে ইউনূস সরকার ইলেকশনটাকে পসপোন করে জুনের বিয়ন্ডে নিতে চায়। এটা একটা ইন্ডিয়ান ন্যারেটিভ, এটা একটা ইন্ডিয়ান ডিসকোর্স। আপনি যদি গত 1-2 সপ্তাহ ইন্ডিয়ান মিডিয়ার গণমাধ্যমের লেখাঝোকাগুলো পড়েন, সুবীর ভৌমিক, চন্দন নন্দী টাইপের যে অ্যাসাইন্ড বা ওদের হ্যাজিমনিক রাইটার্স আছে, তারা দেখবেন যে এই প্রোটোকলগুলো বলবার চেষ্টা করছে, এই গল্পগুলো বলবার চেষ্টা করছে। ডক্টর খলিলুর রহমান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, একজন আমেরিকান সিটিজেন, ওনার কাছে কেন সশস্ত্র বাহিনী রিপোর্ট করবে, তারা রিপোর্ট করতে অস্বীকার করছে। এই বক্তব্যগুলোর ফাঁদে দেখতে পাচ্ছি বাংলাদেশের গুরুত্বপূর্ণ অনেক রাজনৈতিক দল এবং নেতারাও পড়েছেন। একটা জিনিস মাথায় রাখতে হবে, বিএনপির ইলেকটোরাল ট্রমাটা রিয়েল, জেনুইন, এটা আমাদেরকে অ্যাডমিট করতে হবে। অ্যাট দ্য সেম টাইম এটাও মাথায় রাখতে হবে যে বিএনপিকে বোঝা দরকার যে বাংলাদেশে তাকে ইলেকটোরাল প্রসেসে কম্পিট করে হারানোর মতো কোনো প্লেয়ার এখন বাংলাদেশে নাই। এবং সেটি কি আসলে একটি বড় কারণ বিএনপির এই মুহূর্তে আসলে বারবার এভাবে আন্দোলনে এই জন্য তার কাছে তো আমরা তো অ্যাটলিস্ট পেশেন্স আশা করছি, কারণ এটা 6 মাস হোক 8 মাস হোক বিএনপি ছাড়া ক্ষমতা আসার মতো আর কোনো দল নাই দেশে। আমি আবারও আসতে চাই ফিরে, তবে কি বিরতি সময় হচ্ছে। জিপি ইস্পাত মিত্র রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। একবার জিপি ইস্পাত মিত্র রাজকাহনে ব্যারিস্টার রুমিন ফারহানা, যে কথাটি ব্যারিস্টার আসিফুজ্জামান ফুয়াদ বলছিলেন, এই মুহূর্তে বিএনপি নিঃসন্দেহে রাজনীতির মাঠে সবচাইতে বড় দল এবং বিএনপি আসলে সেটা বুঝতে পারছে এবং তারা নিজেদেরকে ক্ষমতার ভীষণ কাছাকাছি মনে করছে বলে কি আসলে এই ধরনের ঘটনাগুলো বেশি ঘটছে? এনসিপি নেতারা আজকে অভিযোগ করেছেন এক দল চলে গেছে আর এক দল খাওয়ার অপেক্ষায় বিএনপি রাশের রাজনীতি শুরু করেছে। আপনারা কি রাশের রাজনীতি শুরু করেছেন? আমি জানি না, আসলে এই ধরনের কথা হয়তো বলা হয় যে পলিটিক্সটাকে জারি রাখতে হবে, বিরোধিতা করতে হবে এবং নিজেদেরকে রেলেভেন্ট দেখাতে হবে। ধরুন আজকে যদি এই ধরনের অদ্ভুত উদ্ভট কথা না বলতো তাহলে তো আপনি প্রশ্নটি আমাকে করতে পারতেন না। ওরা এই যে আবার রাতে যারা টকশো দেখছে তারা শুনছে, আলোচনায় ওদের নাম আসছে, ওদের কথাগুলো আসছে, এক ধরনের রেলেভেন্স তৈরি হচ্ছে, এক ধরনের সামনে ওদেরকে দেখা যাচ্ছে। সো যাদেরকে আসলে কথার রাজনীতি দিয়ে টিকে থাকতে হয়, যাদের জনবল বলেন, লোকবল বলেন, সমর্থক বল বলেন, কর্মী বল বলেন, তার কোনো বলই নাই, তার তো আসলে এই ধরনের কথা বলতে হবে এবং এটাকে আমি আসলে খারাপভাবেও দেখি না। কারণ রাজনীতি করতে এসছে, রাজনীতির মাঠে রেলেভেন্ট থাকতে চাইছে, ইটস আ ভেরি পজিটিভ সাইন এবং আমি তাদের উৎসাহ উদ্দীপনারও প্রশংসা করি। ধরুন গণ অভ্যুত্থানে 9 মাস হলো, তো 9 মাস আগে যেই দলটিকে, তখনও তো দল হয়নি, বাট যেই গ্রুপ অফ পিপলকে একটা আগামী রাজনীতি হিসেবে মানুষ দেখতে চেয়েছিল, একটা ভবিষ্যতের নতুন তৃতীয় ধারা বাংলাদেশে তৈরি হচ্ছে, আর একটা আম আদমি পার্টি বা পাকিস্তানের ইমরান খানের পার্টির মতন একটা নতুন ধারা, একটা নতুন রকম রাজনীতি যাদের হাত ধরে আসবে, যেখানে পরিবারতন্ত্র নেই, যেখানে পুরনো ধারার রাজনীতি নেই, যাদের হাত ধরে বাংলাদেশ হয়তো কিছুটা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারবে বলে মানুষ ধারণা করেছিল। 9 মাসে মানুষের অবস্থা এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচির মতন হয়েছে। হ্যাঁ, এবং তারাও এটি বুঝতে পারছে না তা নয়, বুঝতে পারছে বলেই আমরা এতটা হাঁক ডাক দেখতে পাচ্ছি। আর বিএনপি ক্ষমতার কাছাকাছি এই প্রশ্নটা যদি আপনি করেন তাহলে আমি আপনাকে খুবই বিনয়ের সাথে বলবো, বিএনপি 14 সালেই ক্ষমতার খুবই কাছাকাছি ছিল। আজকে না, আজ থেকে 11 বছর আগে। আচ্ছা, কি করেছিল?
বাংলাদেশে যদি মোটা দাগেও একটা ভালো নির্বাচন হতো, মোটা দাগে মানে যেখানে হালকা কারচুপি টারচুপি হয়েছে, দুই একটা আসনে হয়তো কিছু ভোট সিল সপ্পর মারা হয়েছে, তাহলেও 2014 সালে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি পায়। এটা বুঝতে পেরেছিল বলেই কিন্তু হাসিনা সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সরিয়ে দেয়। হাসিনা সরকার যখন সবগুলো সিটি কর্পোরেশনে বিএনপির প্রার্থীরা মেয়র হচ্ছিল, তখন ধীরে ধীরে আস্তে আস্তে অন্যান্য যেই স্থানীয় সরকার নির্বাচনগুলো আছে, ইউপি নির্বাচনগুলো, সেগুলোতে কারচুপি করা শুরু করে এবং বিএনপিকে রাজনীতির মাঠ থেকে শুধু নয়, বিএনপিকে দল হিসেবেই একেবারে অপ্রাসঙ্গিক করে ফেলবার জন্যে যা যা করা দরকার তার সব করেছে। মানে তার একটা ছোট এক্সাম্পল হতে পারে, গত 15 বছরে বিএনপি একমাত্র পলিটিক্যাল পার্টি যাদের বিরুদ্ধে 1.5 লক্ষের উপরে মামলা হয়েছে, যাদের আসামির সংখ্যা 60 লক্ষের বেশি, যেখানে এক একজন সিনিয়র নেতার বিরুদ্ধে 200-300 করে মামলা, যেখানে 1000-এর উপরে গুম হয়ে গেছে, যাদের অনেককে এখন আমরা জানি না কোথায় আছে, তারা বেঁচে আছে কিনা, এবং ধরেই নেওয়া হয় যে আর হয়তো বেঁচে নাই, না হলে এই 9 মাসে তো হয়তো তারা ফিরতো, তাদের সন্ধান পাওয়া যেত। সো এরকম একটা টর্চারের মধ্যে দিয়ে যাওয়ার পরেও হাসিনা কিন্তু বিএনপিকে শেষ করতে পারে নাই, বরং বিএনপি আরও শক্তিশালী হয়েছে। অন্যান্য টিভি চ্যানেলে যখন আপনি ছিলেন, আমি ছিলাম, আপনার কাছ থেকে এরকম প্রশ্ন এসেছে, এখন বিএনপি কি করবে? বিএনপি কি 24-এর নির্বাচনের আগে ফর এক্সাম্পল, মানে আমি আপনাকে বলছি, মানে আপনাকে না, নানান সময় প্রশ্নগুলো এসছে যে এখন বিএনপি কি করবে। দেখুন, মানুষ যেই দলের সঙ্গে থাকে এবং যেই দল মানুষের সঙ্গে রেজোনেট করতে পারে, তাকে আপনি মুখে যাই বলেন না কেন, হাসিনা তো বলেছিল যে বিএনপি হচ্ছে খুনির দল, বেগম খালেদা জিয়া হচ্ছেন এতিমের টাকা মেরে খাওয়া রাজনীতিবিদ। লাভ হয়েছে সত্যি বলেন? জনগণকে পাশে পাওয়ার কথা আপনি বললেন, এটিও তাজ রহমান, জনগণকে পাশে পেতে হলে তো জনগণের পালসটা বুঝতে হবে, সেটি আমরা একেবারে স্পষ্টভাবে দেখতে পেয়েছি 24-এর আন্দোলনে। এখন আসলে যে জনভোগান্তির কথা আপনিও বলছিলেন, সেই জনভোগান্তির আন্দোলন করে আদৌ কোনো রাজনৈতিক দল জনগণকে পাশে পাবে কিনা, সেটি বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল, তারাও কি আদৌ বুঝতে পারছে? আমাদের ক্ষমতায় যাওয়ার জন্য এবং ক্ষমতায় টিকে থাকার জন্য যে রাজনীতি বাংলাদেশের শুরু হয়েছিল, এখনও তা চলছে। আমরা অনেক সময় দাবি আদায়ের জন্য জনগণের কথা আর মনে রাখি না, আমাদেরটাই মনে রাখি। এটা আমরা রাজনৈতিক দলের কিছু ব্যর্থতা আছেই, এটা আমরা স্বীকার করে নিতে হয়। আপনার এমন একটি দেশ হয়েছে, 3rd জেনারেশন 4th জেনারেশন ছেলেমেয়েরা বাইরের থেকে বাংলাদেশে এখন আসতে নাম শুনলে ভয় পায়। আমার ছেলেরাও যদি বলি এখন বাংলাদেশে আসার জন্য, না বাবা তুমি থাকো, আমাদের প্রয়োজন নেই। কেন? কারণ প্রবাসীদের বাসা দখল করা হচ্ছে। সিলেটের বৃহত্তর অঞ্চলের অনেকে আমার কাছে মেসেজ দিয়েছে। আমি একটা পত্রিকার মালিক ছিলাম, লন্ডনে চিফ এডিটর ছিলাম, আমাকে বলে আমার বাসাটা দখল করে নিয়ে যাচ্ছে, আমার ভাইয়ের নামে মামলা দিয়েছে, অজস্র অবস্থা চলছে। কারো কাছে গিয়ে যে আপনি বলবেন যে আমার বিচারটা করেন নাই, 2 জন ব্যারিস্টার আছে, আমাদের কাজগুলো করা উচিত ছিল যে ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন করা, ইন্ডিপেন্ডেন্ট পুলিশকে করা, রাজনৈতিক দলের ক্ষমতায় যেন পুলিশ না নড়ে, জুডিশিয়াল যেন না নড়ে, এগুলোতে কাজ করা উচিত। সেইটা না করে আমরা কিন্তু এখন ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এই ফাইটটা শুরু হয়ে গেছে। সাধারণ পাবলিক কিন্তু এটা চাচ্ছে না, রাজনৈতিক দল কামড়াকামড়ি করুক, ক্ষমতায় একজন বসে যাওক, আরেকজনের উপর অপারেশন চালাক, এটা কিন্তু চাচ্ছে না। এনসিপিরা বলেন, বিএনপি বলে, বিএনপি তো বৃহত্তর স্টেক হোল্ডার। সাধারণ জনগণের কথা কোন রাজনৈতিক দল মনে রেখেছে? না, রাজনৈতিক দল তো মনে রাখতেই হবে, জনগণ নিয়েই রাজনীতি করি, কিন্তু হয়তো আমরা সেই পারসেপশনটা এখন জনগণের যেটা হচ্ছে মার্কেটে, সেটা করতে হলে আপনাকে যে যতটুকু সহনশীল হওয়ার প্রয়োজন আমরা রাজনৈতিক দল পাচ্ছি না। কারণটা হলো ক্ষমতায় না থাকলে আপনি জনগণেরও কাজ করতে পারবেন না। এই ক্ষমতায় যাওয়ার জন্য এই দেখেন, এই যে মেয়রটা নিয়ে যে অবস্থা শুরু হয়েছে বাংলাদেশের, 24শে এপ্রিল গেজেট করা হয়েছে, 1 মাসের ভিতরে মেয়র করতে হবে। আজকে 21 তারিখ চলে গেল, 5 দিন পরে এই মেয়র আর বসানো যাবে না। মেয়রের আর্জিটাও কিন্তু ছিল ডিফারেন্স। তাহলে আপনি যদি না করতে হয়, তাহলে আপনি চিটাং করছেন কেন? এই ভুলটা তো আপনার আওয়ামী লীগ সব কিছু আদালতে নিয়ে চলে যেত, আপনারা জানেন, আমরাও জানি। আমরা এই টকশোতে বসে আমির বিন ফারহান সহজস্র কিছু হলেই আদালত দিয়ে এটা একটা কাজ চালিয়ে যেত। এখন সেই আদালত দিয়ে যদি আবার আমরা এই কাজগুলো করি, যে রাজনৈতিক দল ডিভাইডেড হবে, এই যে শুরু হয়ে গেছে নির্বাচন কমিশন নিয়ে কথা বলা, কারণ নির্বাচন কমিশন আপিল করে নাই কেন, তাই এনসিপি এটা নিয়ে ধরছে। নির্বাচন কমিশন মনে করছে আপিল করলে আরেকটা ঝামেলায় পড়তে পারি, বিকজ আমাদের মধ্যে ডিভিশন। এখানে মেয়রটা দিলেই তো 21 তারিখ শেষ হয়ে যেত, 21 তারিখ মেয়াদ কিন্তু চলে গেছে 5 বছর। ইভেন রায় সেটা বলা হয় জানেন কতদিনের জন্য এই ধরনের মন্তব্য করছেন অনেক বিশ্লেষক। এনসিপি আসলে যেই দাবি করছে সেই সব দাবি কোনো না কোনো ভাবে মেনে নেওয়া হচ্ছে। ডক্টর ইউনূস সাহেব বলেছেন সেনাবাহিনী 3 বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার জন্য। কেন এই শব্দটা বলেছেন? খলিলুর রহমান বলেছেন যে আমরা করিডোর দিচ্ছি না, প্যাসেজ দিচ্ছি। করিডোর তো কিন্তু সিরিয়ার অবস্থা আমরা দেখেছি, আমরা ফিলিস্তিন ইসরায়েল দেখেছি,
আমরা লিবিয়ার অবস্থা দেখেছি, বাংলাদেশের মধ্যে দিয়ে চ্যানেলের কথা বলা চারটি প্যাসেজটা আপনি দিবেন, এখানে 4 স্টেক হোল্ডার আছে, আমেরিকা, ইন্ডিয়া, রাশিয়া অ্যান্ড চায়না। এই 4টা প্লেয়ার খেলতেছে আমাদের দেশ নিয়ে। আর আমরা রাজনৈতিক দল যদি ডিভাইড হয়ে যাই, আরও ডিবেট হয়, তাহলে কিন্তু আমাদের জন্য এই তাদের খেলতে সুবিধা কিন্তু হবে। এই পার্থক্য জায়গাগুলো আসলে আমরা মেটাবো কি করে? ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বিএনপি নেতারা ভারতের প্রেসক্রিপশনে দেশে মুজিববাদী সংবিধান রাখার জন্য এখনো কাজ করছেন, এই অভিযোগ আসছে এখনো। সেই সাথে এই সময়টাতে আসলে ইসিকে পুনর্গঠন করে তাদের সক্ষমতা প্রমাণের জন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার সক্ষমতা কি বাংলাদেশের আছে? আচ্ছা, চাইলেই পারা সম্ভব। বিষয় দেখেন, এখানে নির্বাচন কোনটা আগে হবে পরে হবে, তার থেকে বড় জিনিস হচ্ছে যে জনগণ যদি আপনার কেন্দ্রের আলোচনা বিষয় হয়, আলোচ্য বিষয় হয়, বাংলাদেশের ইতিহাসের একমাত্র সময়টাতে আমরা এখন বাস করছি যেখানে আমার কোনো নির্বাচিত প্রতিনিধি নাই, একদম তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত। আমার ইউনিয়ন পরিষদ নাই, আমার উপজেলা নাই, জেলা নাই, পৌরসভা নাই, সিটি কর্পোরেশন নাই। তাহলে এই যে অ্যাব্রাপ্টলি আগস্ট সেপ্টেম্বরে প্রজ্ঞাপন জারি করে প্রত্যেকটা প্রশাসনিক কাঠামো ভেঙে দেওয়া হয়েছে, রাইটলি করা হয়েছে, যেগুলো আওয়ামী আমলে নির্বাচিত, ফাইন। বিকল্পটা ভাবা হয় নাই কেন? যে আমি এই প্রশাসনিক ইউনিটগুলোর যে সার্ভিস প্রোভাইড করে, এই সার্ভিস ডেলিভারিটা আমি রিপ্লেস করব কি দিয়ে? সেটা কি আমলাদেরকে দিয়ে করা সম্ভব ছিল কিনা? এবং গত 8 মাসে এটা প্রমাণিত হয়েছে যেটা আসলে সম্ভব না। কারণ এই আমলারাও তো যে কারণে আপনি স্থানীয় প্রশাসনকে ভেঙে দিয়েছেন, আওয়ামী লীগের অবৈধ নির্বাচনে নির্বাচিত এই আমলারাও তো দোষারোপণা করেছে এই স্থানীয় প্রশাসনকে চালানোর ক্ষেত্রে। অতএব সেই জায়গাতে আমরা বারবার বলেছি সেপ্টেম্বর অক্টোবর থেকে ন্যূনতম যারা বিএনপি জামাত থেকে শুরু করে বিরোধী দলীয় প্ল্যাটফর্ম থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছে তাদেরকে প্রশাসক হিসাবে দায়িত্ব দিয়ে দেওয়া হোক। এবং এই তালিকাটা আমরা করেছি 5700-5800 কাউন্সিলরদের ভিতরে 1700-1800 কাউন্সিলর এরকম আছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও কিন্তু আপনার চিঠি লিখে 19 জন পৌর মেয়র যারা বিএনপির ছিলেন তাদেরকে দায়িত্ব ফেরত দেওয়ার জন্য অনুরোধ করেছেন, ওটাকে আমরা সমর্থন করেছি। তাহলে যেটা হইতো যে আজকের এই সিটি কর্পোরেশনের মেয়র ইস্যুটা এই লেভেলে গড়াতো না, আপনি এটার একটা ম্যাক্রো সলিউশন করতে পারতেন। এখন যেটা হচ্ছে, বরিশালে একটা সমস্যা হচ্ছে, চিটাগংয়ে একটা হচ্ছে, ঢাকাতে একটা হচ্ছে, এখানে সেখানে মামলা করছেন। কয়েকজন উপজেলা চেয়ারম্যান দায়িত্ব ফেরত পাওয়ার জন্য মামলা করেছেন। প্রায় 56-57 জন উপজেলা চেয়ারম্যান হয়েছেন যারা আসলে বিএনপি জামাত টাইপের লোক। তো এই যে ক্যাওয়াসটা লেগেছে, এইটা অন্তর্বর্তীকালীন সরকার সিস্টেম্যাটিকলি ডিল করতে পারেন নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে ওনাকে মেয়র দেবেন কি দেবেন এইটা না, বিষয় হচ্ছে আপনি সেবা কিভাবে এনশিওর করবেন। কারণ জনগণ এবং সেবা হচ্ছে আমার কেন্দ্র আলোচনা। ইদার আপনি যারা বিএনপি জামাত থেকে নির্বাচিত হয়েছে তাদেরকে পদ ফেরত দেন, পদ মানে প্রশাসক আকারে দেন, যেহেতু মেয়র করার টেকনিক্যাল ঝামেলা আছে। আপনি নাগরিক কমিটি করে দেন, সম্মানিত মানুষদেরকে দিয়ে ইউনোর সাথে সমন্বয় করে একটা অ্যাডহক কমিটি করে দেন, তারা কাজ করবে, অথবা নির্বাচন দেন। যে কোনো ফর্মে আপনি এখানে প্রতিনিধিত্বশীল একটা জায়গা তৈরি করেন। এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচন করবার সক্ষমতা আছে কিনা নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের সক্ষমতা জাতীয় নির্বাচন করবার জন্য আছে কিনা সেটা কিভাবে প্রমাণ করবেন? সেইটা করবার জন্য তো একটা ড্রেস রিহার্সাল হইতে পারে এখন, যে আপনি 8 সপ্তাহে 8টা বিভাগে নির্বাচন করে দেখান যে আসলে আপনি নির্বাচন করতে পারছেন কিনা। কারণ বাংলাদেশে 2001-এর পরে কোনো ভালো নির্বাচন করার অভিজ্ঞতা কারো নাই। বাংলাদেশের নির্বাচন কমিশন, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, আর্মড ফোর্সেস, ব্যুরোক্রেসি সবাই কিন্তু একটা নির্বাচন করতে ভুলে গেছে। কিন্তু আবার সেই নির্বাচনে খুব স্পষ্টভাবে কিন্তু দ্বিমত পোষণ করছে বিএনপি। তারা যদি দ্বিমত পোষণ করে তাহলে কি আদৌ আসলে আমরা দেখতে পাবো কিনা যে আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে কিনা, সেটি নিয়েও তো একটি বড় প্রশ্ন থাকে। ঐক্যমত জরুরি, চাপিয়ে দিয়ে সমাধান হবে না। আমরা কত দূরে আছি এবং দূরত্ব আসলে বাড়ছে কিনা দিনের পর দিন, এই প্রশ্ন উত্তরগুলো খোঁজার চেষ্টা করবো। জিপি ইস্পাত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। জিপি ইস্পাত রাজকাহন দেখছেন, এটিও তাজ রহমান। বিএনপি নেতারা ইসি পুনর্গঠন, স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, এই দাবিগুলোকে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত হিসেবে দেখছেন। আবার ইসি নেতাদের কণ্ঠে ভিন্ন স্বর, তারা বলার চেষ্টা করেছেন যে সব জায়গায়, প্রশাসনের সব জায়গায় বিএনপি দখল করে নিয়েছে, সেই দখলদারিত্ব থেকে বিএনপিকে বের করতে হবে। একই সময় আসলে আপনারা সবাই আন্দোলনের কথাও বলছিলেন, রায় পক্ষে এলে উপদেষ্টা আসিফের পদত্যাগ পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে, এই ঘোষণাও দিয়েছেন আজকে ইশরাক হোসেন। তার মানে আসলে যে দূরত্বটা আমরা কমানোর কথা বলছি, সেই দূরত্ব কমার কোনো সম্ভাবনা, কোনো ইঙ্গিত কি সামনে আছে? শুনেন, ন্যাশনাল কনসেনসাস যদি না থাকে মেজর ইস্যুগুলো নিয়ে জাতীয় রাজনীতিতে, তাহলে আপনি মনে রাখবেন আমরা রং পথে হাঁটছি। আপনাকে ছাড় দিতে হবে, রিজিট হতে হবে না। দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে একটা জায়গায় আমাদেরকে আসতেই হবে। দাবি থাকতে পারে,
সেটা আপনি বলতে পারেন। ভাষাটাও কিন্তু আপনার থাকতে হবে উইদিন দ্য ফ্রেম, এর বাইরে যাওয়া যাবে না। আপনার ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু ক্রাফটেড করে, পলিটিশিয়ানরে সিনিয়র রাজনীতিবিদরে অসম্মান করে বক্তব্য দেওয়ার যে কালচারটা বাংলাদেশে শুরু হয়েছে অনেক আগে থেকেই, আমাদের এটা থেকে সরে আসতে হবে। বিএনপিকে তো আপনি মাইনাস করে, আওয়ামী লীগ তো অলরেডি আপনি স্টপ করে ফেলছেন, বিএনপিকে মাইনাস করে বিএনপিকে সরিয়ে দিয়ে এদেশের আগামী নির্বাচন বা কোনো কিছু চিন্তা, ফুয়াদ ভাই যেমন বলেছেন এখন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, তাই বলে বিএনপিও এমন কিছু করা যাবে না দেশের স্বার্থের বাইরে, জনগণের কোনো কষ্ট হয়, সাধারণ মানুষের কষ্ট হয়, এদেশের নতুন গণতন্ত্র প্রতিষ্ঠা করার ব্যাপারেও যদি কোনো বাধা হয় বিএনপির জন্য, সেটাও বিএনপিকে লায়াবিলিটি নিতে হবে। বাট আপনাকে এক জায়গায় বসে আলোচনায় যেতে হবে। কিন্তু এই যে নির্বাচন কমিশন একটা ইলেকশন করলো না, শুরু হয়ে গেছে যে এই নির্বাচন কমিশন ফেয়ার না, একটা ফেরেস্তা নিয়ে এখানে বসাইলে তো হবে না। এটা সমাধানটা কী করবেন আপনি, কী কারণ করবেন? আপনি আমাকে ফ্যাসিলিটি দিবেন, দেন আপনি ভালো, যখন আমাকে দেবেন না আপনি খারাপ, আমি হেরে গেলাম আপনি খারাপ, আমি জিতে গেলাম আপনি ভালো। এই যে পলিটিক্যাল কালচার আমাদের দেশের তৈরি হয়েছে, এটা থেকে তো বের হয়ে আসতে হবে। যদি না আসি তাহলে কিন্তু আবার আমাদের জন্য বিপদ সামনে আছে। জি, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার পেছনে আসলে অনেক ধরনের ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। ইনক্লুসিভ পলিটিক্স যদি না হয়, চিল্লালে গলাবাজি করে কিছু লাভ হবে না, ক্ষতি হবে দেশের রাজনীতির, গণতন্ত্রের। ব্যারিস্টার ফুয়াদ, যে গভীর ষড়যন্ত্র আসলে বিএনপি দেখতে পাচ্ছে, সেই গভীর ষড়যন্ত্র কি আপনারাও দেখতে পাচ্ছেন? আমি ব্যক্তিগতভাবে কোনো ষড়যন্ত্র দেখছি না, আমি বিএনপির ট্রমা দেখতে পাচ্ছি। ট্রমা এবং কনস্পিরেসি দুটো ডিফারেন্ট জিনিস, এবং ট্রমাকে পলিটিক্যাল ডায়ালগের মাধ্যমে জেনুইনলি অ্যাড্রেস করতে হবে। বিএনপিকে একটা জিনিস বুঝতে হবে যে বিএনপি ক্ষমতায় আসবে, সেটা 6 মাস পরে হোক আর 1 বছর পরে হোক, এটা একটা ইনএভিটেবল রিয়ালিটি। কারণ বিএনপিকে কম্পিট করবে, চ্যালেঞ্জ করবে সকল রাজনৈতিক দল মিলেও সেটা সম্ভব হবে না। বিএনপির সাইজ এত বড়, এবং এটা আওয়ামী লীগ সাপেক্ষে রাজনীতি করবার কারণে যেটা হয়েছে, আর একটা মেজর প্লেয়ার তো এখন নাই। আপনি সকল রাজনৈতিক দল মিলেও বিএনপিকে চ্যালেঞ্জ করবার মতো 100 আসনে প্রার্থী দেওয়া সম্ভব হবে না। এই জন্য হচ্ছে যে নির্বাচনে আমরা আসলে আর একটু সিরিয়াস, মানে কনসার্টেড ডিবেট করা দরকার। যে বিএনপি বলছে সে আসলে জাতীয় ঐক্যমতের সরকার করবে, অধিকাংশ ছোটোখাটো দল ইতিমধ্যে বিএনপির লেজুর বৃত্তি শুরু করে দিয়েছে। তাহলে আমি যদি বাংলাদেশের স্বার্থ দেখতে চাই, তাহলে আগামী সংসদে বিরোধী দল কে হবে, কে বিএনপির নৈতিক এবং রাজনৈতিক সমালোচনা করবে, তার ভুল ত্রুটিগুলোকে সিরিয়াসলি পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে নিয়ে আসবে। এই জোটের নির্বাচন দিয়ে যদি বিএনপি 270-80 সিট নিয়ে পার্লামেন্টে আসে, এটা বিএনপির রাজনৈতিক কবর রচনা করে দেবে বাংলাদেশে, তার পলিটিক্স শেষ করে দেবে বাংলাদেশে, আর দেশের স্বার্থ তো চলে যাবে। অতএব বিএনপিকেও তার স্বার্থে এবং বাংলাদেশের স্বার্থে চিন্তা করতে হবে যে আমার ক্ষমতায় যাওয়াটাই শুধু আমার দেশের জন্য এনাফ না, বাংলাদেশের স্বার্থ রক্ষা করা ফিউচারে তার পলিটিক্সকে অ্যাকাউন্টেবল করতে পারবে এমন একটা অপোজিশন পলিটিক্যাল ফোর্সও দরকার। আমি সেই বিতর্কটা দেখতে চাই। সেই ইলেকশনটা কিভাবে হবে চাই বলে মনে করেন? সবাই তো বিএনপির সাথে মিলে এমপি হতে চাইতেছে, সবাইকে তাই দেখতে পাচ্ছি। যত আওয়ামী বিরোধী রাজনৈতিক দল আছে, 1-2 ছাড়া অলমোস্ট সবাইকে দেখতে পাচ্ছি এলেজুর ভিত্তি করছে। এই জন্য হচ্ছে যে একটা বৃহত্তর, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সময় যেটা করেছে, 79-র পার্লামেন্টে জিয়াউর রহমানের গায়ে ঢিল ছুটছে, ওনার চোখে ইট পড়ছে, কপালে মারছে, এমন মানুষদেরকে উনি এমপি বানায় নিয়ে আসছেন। ওনার বিরুদ্ধে আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের হুমকি দিয়েছে, জীবননাশের হুমকি দিয়েছে, উনি এমন মানুষদেরকে এমপি বানিয়েছেন। ওনার নির্বাচিত এমপিদেরকে দিয়ে, 35 জনকে দিয়ে, ব্যারিস্টার মওদুদ সাহেবকে দিয়ে অপোজিশন ককাস করে দিয়েছেন শুধুমাত্র তার সমালোচনা করবার জন্য। ভারতের কংগ্রেসে এটা হয়েছে 1947-এ, কংগ্রেসে আলাদা করে দিয়েছে শুধুমাত্র অপোজিশন পলিটিক্স তৈরি করবার জন্য। আদারওয়াইজ রাষ্ট্র থাকবে না, সেটা আমরা এক্সপেক্ট করি। বিএনপি যখন সংস্কারের রাজনীতি করছে, আমরা ওই বাংলাদেশটাকে দেখতে চাই যে বিএনপি এইরকম ভিশনটা আউটলুক করুক। নিশ্চয়ই ব্যারিস্টার ফারহানা, বিএনপি যথেষ্ট ট্রমার মধ্যে আছে এবং এই কারণে আপনারা এত ষড়যন্ত্র খুঁজে বের করছেন, এবং নির্বাচন নিয়ে আপনাদের এত ভয় কিনা? আমি দুটো প্রশ্ন এখানে অ্যাড্রেস করব। বিএনপি ট্রমার মধ্যে আছে, একটা হলো একটা অ্যাকাউন্টেবল ফোর্সফুল অপোজিশন যতদিন তৈরি না হয় ততদিন জন্য কি ইলেকশনটা আমরা আপাতত স্থগিত রাখবো কিনা, দুটো বিষয়। ট্রমার ব্যাপারটা আমি যদি এভাবে বলি যে বাংলাদেশে গত 9 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, কূটনৈতিক দিক থেকে বলেন, আপনি অর্থনীতির দিক থেকে বলেন, কোনো দিক থেকে কোনো সিগনিফিক্যান্ট পজিটিভ চেঞ্জ কি আপনার চোখে পড়েছে? নাকি আপনি দেখেছেন হঠাৎ করে বাড়িতে ঢুকে, ফর এক্সাম্পল গতকালকেই ধানমন্ডির একটা বাড়িতে গিয়ে, হাক্কানি পাবলিশার্স সম্ভবত, কয়েকটা ছেলে
পুলিশকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে না ওকে গ্রেফতার করতে হবে, ওনাকে গ্রেফতার করতে। পুলিশ বলছে মামলা তো নাই, কিভাবে গ্রেফতার করব? বললো না করতে হবে। তারপরে পুলিশ এক পর্যায়ে পুলিশের উপরে চড়াও হলো, পুলিশ তাদেরকে বলল অ্যারেস্টও না, তাদেরকে পুলিশ হেফাজতে নিল আর কি, এবং পরে হান্নান মাসুদ গিয়ে তাদেরকে ছুটিয়ে নিয়ে আসলো। তো আমি জাস্ট একটা ঘটনা বললাম বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। আজকে পুরো ঢাকা ডেডলক হয়ে আছে। আমি মানে যেটা হাফ এন আওয়ারের রাস্তা সেটা 4 ঘন্টা। আমি জাস্ট আপনাকে এটুকুই বলছি, একটু ধৈর্য ধরে শোনেন। এই যে বাংলাদেশটাকে এই জায়গায় নিয়ে গেল না 9 মাসে, এর পরে যে ক্ষমতায় আসবে তাকে কিন্তু এই জায়গাটা থেকেই আবার রিকভার করা স্টার্ট করতে হবে। সো যত সময় যাবে এই দুর্বল, অক্ষম এবং অযোগ্য সরকার বাংলাদেশটাকে আরও পেছনের দিকে নেবে, এবং সেই জায়গা থেকে টেনে তুলতে বিএনপিকে আরও অনেক বেশি কষ্ট করতে হবে। সেই কারণে এটা হচ্ছে বিএনপির একটা ভয়, একটা ট্রমা। আর 2 হচ্ছে যতদিন পর্যন্ত বিএনপির কাছাকাছি আরেকটা দল তৈরি না হবে ততদিন পর্যন্ত কি বাংলাদেশের জাতীয় নির্বাচনটাকে আমরা আটকায় রাখবো? মানে অর্থাৎ এনসিপির 20 জন সমর্থক বা কর্মী লাইনে দাঁড়ানো থেকে যতদিন পর্যন্ত সেটা 20,000-এ না যাবে ততদিন পর্যন্ত কি আমরা ওয়েট করব? নির্বাচন থাকবে আটকে, ততদিন পর্যন্ত তাহলে অপেক্ষা করবে? না না, এটা আমার পয়েন্ট। আমার লার্নার ফ্রেন্ড উত্তর দেখ। সমস্যা হচ্ছে যে আমি এইটা বলি না ইলেকশন পোস্টপোন করা, আমরা বলছি যে নতুন একটা ক্রেডিবল ইলেকশনের কনটেক্সট নিয়ে সিরিয়াস আলোচনা হওয়া দরকার। বিএনপি ক্ষমতায় আসতেছে, ইটস এ ফ্যাক্ট। বিএনপি কি বলেছে তারা আলোচনা চায় না? হ্যাঁ, না না, সেটা বলছে না। আমি বলছি যে আমি আলোচনা দেখতে চাই যে ডিসেম্বর জুনের বিয়ন্ডে আলোচনাটা হওয়া দরকার। বিএনপির অপোজিশন পলিটিক্যাল ফোর্সটা কোথায় হবে সেই কনস্ট্রাকটিভ ডিসকাশন দেখতে চাই, বাট ইলেকশন ডিলে করা না। ওটা মানে ইলেকশন ডিলে না, ওটা আমার কনসার্ন আর কি। প্রেসিডেন্ট ফারহানা, না অফকোর্স আই ডু এগ্রি, কারণ একটা শক্তিশালী বিরোধী দল না থাকলে আপনি 270-280 জন ফেরেশতা বসিয়েও একটা জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারবে না। সো একটা স্ট্রং অপোজিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন সেটা কিভাবে হতে পারে, কারা মিলে হতে পারে, কারা অপোজিশনে যাওয়ার জন্য প্রস্তুত, আমি মনে করি সেই ব্যাপারে আলোচনা হতে পারে। আর একজন রাজনীতির ক্ষুদ্র কর্মী হিসেবে একটা কথা বলি, পলিটিক্স কিন্তু মানে পলিটিশিয়ান হয়ে ওঠাই হয় বিরোধী দলে থেকে, সরকারি দলে থেকে কখনো কেউ পলিটিশিয়ান হতে পারে না। ধন্যবাদ ব্যারিস্টার ফারহানা, এটিউ তাজ রহমান, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আজকে রাজকাহনের সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি জি 25 নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।